ডায়রিয়াতে ভুগছে, পাতলা পায়খানায় ভুগছে। এই পাতলা পায়খানা তার ছোটবেলা থেকেই হয়। যখন পাতলা পায়খানা হয় তার কয়েকদিন আগে থেকে তার শরীরে কামড়ানি ব্যথা যন্ত্রণা শুরু হয়। তারপর শরীর দুর্বল হয়ে পড়ে, পেটে প্রচুর ভাপ হয়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো হয়। সেই সাথে সাথে পাতলা পায়খানা শুরু হয় এবং সারা দিনে প্রায় 8 বার 10 বার পাতলা পায়খানা। তো একদিনের মধ্যেই সে প্রচুর দুর্বল হয়ে পড়ে, একেবারে ফেন্ট হয়ে যায়, কোলাপস হয়ে যাওয়ার মতো অবস্থা, এত বেশি দুর্বল হয়ে পড়ে। আর সোজা হয়ে চলাচল করতে পারে না, সামনের দিকে বেন্ড হয়ে যায়, 90 ডিগ্রি বেন্ড হওয়ার মতো একটা অল্প বয়সের মহিলা। বয়স হবে কত, বড় জোর 26 বছর বয়স হবে, 26 বছর বয়স, শরীরে যথেষ্টই শক্তি রয়েছে, কিন্তু যখনই পাতলা পায়খানা শুরু হয় তখন সে দুর্বল হয়ে পড়ে, ভীষণ 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 ভাবে দুর্বল হয়ে পড়ে এবং পেটে প্রচুর ভাব, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো হয়। কোনো খাবার সহ্য হয় না, যা খায় তাতেই তার অম্বল, অ্যাসিডিটি হয় আর পাতলা পায়খানা হয়। এই পাতলা পায়খানা তার একদিন দুদিন অন্তর হতেই থাকে, একদিন দুদিন অন্তর। আর প্রতিদিনের জন্য তার অ্যালোপ্যাথি ওষুধ চলে, প্রতিদিনের জন্য অ্যালোপ্যাথি ওষুধ চলে। এটা ছোটবেলা থেকেই রয়েছে, কিন্তু বছর মানে 18-20 বছর থেকে, 18-20 বছর আগে তখন অল্প ছিল, কিন্তু এই 15-16 বছর থেকে তার এটা খুব বেশি হয়েছে। 15-16 বছর থেকে তার এটা অনেক বেশি হয়েছে এবং বছর 10 থেকে তার এটা তো আরো বেশি, অনেক বেশি। এবং এটার জন্য অনেক স্পেশালিস্ট ফিজিশিয়ানকে দেখানো হয়েছে, কোনো মানে সাময়িক উপশম ছাড়া কোনো কিছু নাই, কিচ্ছু হয়নি। এবং লাস্ট 2 মাস থেকে এমন অবস্থা হয়েছে যে অ্যালোপ্যাথি কোনো ওষুধেও আর কাজ করছে না এবং প্রতিদিন ওকে স্যালাইন দিতে হয়, প্রতিদিন। একবার যদি সকালের দিকে স্যালাইন দিতে হয় তো রাত 12টায় আবার স্যালাইন দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়, এই রকমের একটা অবস্থা। তো রুগী এবং রুগীর যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই প্রায় ধরে নিয়েছেন যে এই রোগ সারবে না এবং খুব অল্প সময়ের মধ্যে সে মারা যাবে। রুগী প্রচন্ড অস্থির এবং প্রচন্ড ভয়ার্ত যে এই রোগ আর সারবে না, মারা যাবে। এবং প্রতিটা মানে অনেকগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করছে, বিভিন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করছে যে তার এই সমস্যা কেন ভালো হচ্ছে না, কিভাবে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে। এবং ডাক্তারের কাছে খুব অনুনয় বিনয় করে, খুব অনুরোধ করে বলে যে ডাক্তার বাবু আমাকে আপনি সারান, কেন আপনাদের ওষুধে কাজ হচ্ছে না, আপনারা কি পড়াশোনা করেছেন, কোন ওষুধে কেন কাজ হচ্ছে না। এবং এগুলোর সঙ্গে এখন হোমিওপ্যাথিও চিকিৎসা করছে। আবার কেউ একজন আহ গাছরা ওষুধ বলেছে, সেটাও খাচ্ছে। তারপরে আপনার ওই ডায়েট্রিশিয়ান যারা রয়েছে তারা আবার কিছু খাবারের কথা বলেছে, সেগুলোও খাচ্ছে, কিছুতে কিছু হচ্ছে না। এবং রুগী নিশ্চিত হয়েছে যে সে মারা যাবে, সারবে না। এই নিয়ে সে ভীষণভাবে ভয়ার্ত হয়ে পড়েছে। পায়খানাতে প্রচন্ড দুর্গন্ধ, কখনো কখনো টক গন্ধ এবং দুর্গন্ধ, পাতলা জলের মতো মল, শরীর ভীষণ দুর্বল, পায়খানার সাথে বাতাস বার হয়, ফটফট ফটফট করে বাতাস বার হয়, পায়খানার কোনো দিনক্ষণ নেই, সকালে দুপুরে রাতে যখন তখন বেশি হয় এবং পাতলা জলের মতো পায়খানা হুসুস করে হয়ে যায়, কাজকর্ম কিচ্ছু করতে পারে না। তখন শরীর এত দুর্বল হয়ে পড়ে যে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে, আর কোনো কিছু করতে পারে না, মেজাজ বিরক্ত, খিটখিটে থাকে।
কিন্তু বিরক্ত থাকলেও সে বিরক্ত প্রকাশ করার মতো তার শক্তি থাকে না। তার ভিতরে ভয় ঢুকে গেছে যে সে আর বাঁচবে না। এই জন্যে যে ডাক্তারের কাছে যাচ্ছে তার কাছেই গিয়ে সব জায়গায় গিয়ে শুধু অনুরোধ করছে, ডাক্তারবাবু আমাকে বাঁচান, ডাক্তারবাবু আমাকে বাঁচান, কেন আপনাদের কোনো কাজ হচ্ছে না, আমি কি আর ভালো হতে পারবো না, আমি কি আর ভালো হতে পারবো না, এই রকমের কথাবার্তা বলছে। এবং যে যা বলছে সে তাই করছে। তো শেষের দিকেও গাছরা ওষুধ খেতে ভয় পাচ্ছিল যে গাছরা ওষুধ খেলে কোথায় কি হয়ে যায়, এই জন্য গাছরা ওষুধ আর খাচ্ছিল না। হাতে পায়ের তলায় প্রচন্ড জ্বালা, প্রচন্ড গরম, এবং হাতে পায়ের তলায় জ্বালা, পায়ে হাঁটু পর্যন্ত প্রচন্ড গরম, উত্তাপ এবং জ্বালা। বারবার ঠান্ডা জল দিয়ে পা ধৌত করতে হয়, ভিজা গামছা দিয়ে পা মুছতে হয়, মাথা গরম, মাথার তালুতে মাথার মাঝখানে গরম। তার ছেলেপিলে রয়েছে, তাদের জন্য রান্না বান্না করা, খাবার দাবার তৈরি করা সে পারছে না। কিন্তু সেসব নিয়ে যে কোনো চিন্তা তাও তেমন নেই। এখন সে নিজেকে নিয়ে ভীষণ ভাবে উৎকণ্ঠিত যে সে ভালো হতে কেন পারছে না এবং সে মারা যাবে, এই নিয়ে তার মনে ভীষণ ভয়। আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে তার মনের মধ্যে এমন কোনো বিষয় রয়েছে কিনা যে বিষয়টি তাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। তখন পেশেন্ট আমাকে বলে, "না, আমি তো তেমন কিছু বুঝতে পারছি না।" তো আমি তখন তাকে বললাম যে, "দেখো, যদি তেমন কোনো ঘটনা থাকে আর সেটা লজ্জাজনকই হোক আর ভালো মন্দ যাই হোক, আমার সেটা জানা দরকার নেই। আমার জানা দরকার যে তোমার মধ্যে এমন কোনো ঘটনা রয়েছে কিনা যা তোমাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, দুশ্চিন্তা দিচ্ছে, কোনো কিছু, অথবা অনেক বেশি আনন্দ দিচ্ছে, এরকম কোনো কিছু আছে কিনা।" তখন সে বলল, "হ্যাঁ, একটা বিষয় আছে, তবে সেটা তোমাদের কতটা কাজে লাগবে তা জানি না।" তাই আমি বললাম যে, "বলো।" তখন সে বলছে, "আমার স্বামী সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা কাজ করে। সবসময় কাজের মধ্যেই থাকে, কাজের মধ্যেই থাকে, কাজের মধ্যেই থাকে। এটা ডেইলি রুটিন। প্রতিদিনের কাজ। তো আমাদের সঙ্গে একটু সময় দিতে পারে না যে একটু বেড়াতে যাব, একটু শপিং করব, একটু বসে গল্পগুজব করব। এ সময় তার হয় না। এবং সকাল ৬টা থেকে রাত ১০টা ১১টা পর্যন্ত। তারপর কাজ কমপ্লিট করে যখন সে বিশ্রামে আসে তখন তো সে ক্লান্ত, একেবারেই ক্লান্ত। তখন খাওয়া-দাওয়া করে শুয়ে পড়া। প্রতিদিনের জন্য এই চলছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "এই স্বামীর এই অবস্থা তোমার উপরে কি প্রভাব ফেলছে?" তখন বলল যে, "আমার মনে ভীষণ কষ্ট হয়।" কেন? বলল, "আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি। এমনকি আমার যে সন্তানগুলো রয়েছে, সেই সন্তানগুলোকেও আমি অত বেশি ভালোবাসিনি, তার থেকেও বেশি ভালোবাসি। তো আমি তার জন্য অপেক্ষায় থাকি যে কখন তাকে দেখতে পাবো, কখন তাকে দেখতে পাবো, কখন তার সঙ্গে দুটো কথা বলবো। কিন্তু সে আর হয় না। যখন তার বিশ্রাম হয় তখন রাত ১১টা, তখন খাওয়া-দাওয়া রয়েছে, তারপর তো ঘুমানোর ব্যাপার। আবার সকাল ৬টা থেকে কাজ শুরু করতে হবে। তাহলে ৫টার সময় তাকে উঠে পড়তে হচ্ছে। এগুলো হচ্ছে ডেইলি রুটিন। এই বিষয় নিয়ে আমার মনের মধ্যে খুব বিরক্ত, খুবই বিরক্ত। আমার ভাল লাগে না এগুলো। একদম ভালো লাগে না। যে টাকায় যদি তার সবকিছু হয়, তাহলে আর সংসার করার কি দরকার ছিল? আমি তাকে না দেখে থাকতে পারি না। এত বেশি ভালো লাগে আমার। এটা আমার মনের মধ্যে অনেক কষ্ট। এগুলোকে কাউকে বলা হয় বা স্বামীকেও বলা হয়? বলছে না। এই যে বিরক্ত, রাগ, খিটখিটিপনা, এগুলো কি বলা হয়? না। কেন? বলছে এগুলো বললে যদি ঝামেলা হয়, অশান্তি বাধে।
এই জন্য আমি কাউকেই বলি না, সবটাই আমার মনের মধ্যে থাকে, সবটা নিয়েই আমার কষ্ট। এই হচ্ছে কেস। হাতের তলা, পায়ের তলা, মাথার তালু, জ্বালা, গরম। গরম সহ্য করতে পারে না, শরীরে প্রচুর ঘাম, এবং যতক্ষণ পর্যন্ত কাজ করার সামর্থ্য থাকে ততক্ষণ পর্যন্ত সে কাজ করে। এখানে কাজ বলতে শুধু রান্না বান্না করা, মানে সংসারের অন্যান্য কোনো কাজ নেই, সবকিছু কিনে করা, কাপড় চোপড় কাচাকুচু, কাচার কাজ, রান্না বান্না করা, ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো কাজ। আর খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া করানো, এই হচ্ছে কাজ, এছাড়া কোনো কাজ নেই। তা যতক্ষণ পর্যন্ত রোগী সক্ষম থাকে ততক্ষণ পর্যন্ত সে কাজ করে, বিশ্রামে যায় না। মানুষ হিসাবে সে একটু ভয়ার্ত মানুষ, ভয়ার্ত। মানুষের সঙ্গে মিশুকে, সহজেই মিশে যায়, এবং খুব বেশি কথা বলে, একটু বেশি কথা বলে, কিন্তু ভীতু মানুষের সঙ্গে মিশুকে। সে ঝামেলা অশান্তি একদম পছন্দ করে না। ঝামেলা অশান্তি ঝগড়াঝাঁটি এগুলোকে সবসময় এড়িয়ে চলে, সবসময় অন্যদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে, খুব ভালো ব্যবহার করে। আর মনের মধ্যে যে বিরক্ত, রাগ, অসন্তুষ্ট এগুলো রয়েছে, সেগুলো সে কারোর সঙ্গে শেয়ার করে না। কেননা এইগুলো থেকে কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি হয়ে যেতে পারে, যা সে একদমই পছন্দ করে না। এই হচ্ছে অবস্থা। আর প্রধান কষ্টের কথা তো বলেছি। এখানে পেশেন্ট এবং রোগ সবগুলোই রয়েছে। তার মাংস খেতে ভীষণ মানে ভালো লাগে, খুবই পছন্দ মাংস। কিন্তু ওই যে মাংস পেটে যাওয়ার সাথে সাথে তার সমস্যা বেড়ে যাবে। ভাজা খাবার তার খুব ভালো লাগে, খাবার সাথে সাথে সব বেরিয়ে যাবে। এই জন্য এগুলো খেতে পারে না, মনে অনেক কষ্ট। দুধ খেয়ে সহ্য করতে পারে না, দুধ খেলেই অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা, পাতলা পায়খানা। পাতলা পায়খানাই হচ্ছে ব্যাপার। এবং যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে সব করেছে, সমস্ত পরীক্ষাতেই বলেছে সবকিছু নর্মাল আছে। অ্যালার্জি আছে প্রচুর, অনেক বেশি অ্যালার্জি। সর্দি ঠান্ডা লাগে, হে ফিভার হয়, গায়ে ঘামাচির মতো চুলকানি, এগুলো দেখা যায়। টোটাল হচ্ছে পেশেন্টের এই অবস্থা। কি মেডিসিন বলুন, আপনারা কি মেডিসিন দেবেন এখানে? শুধু পাতলা পায়খানার লক্ষণগুলোকে নিয়ে আমরা যদি বলি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এবং মেডিসিন নির্বাচন করি, তাহলে সেটা হ্যানিম্যানি ও হোমিওপ্যাথি হলো না। কি মেডিসিন মনে হচ্ছে বলুন? মলে কখনো টক টক গন্ধ থাকে। ওই তো মেজাজ হচ্ছে খিটখিটে, অসন্তুষ্ট। মেজাজ হলো খিটখিটে, অসন্তুষ্ট, ভালো, মানে সে তার স্বামীর ভালোবাসা পেতে চায়, স্বামীর স্নেহ পেতে চায়, আদর পেতে চায়, কিন্তু সেখান থেকে, সেগুলো থেকে সে বঞ্চিত। যার জন্য তার মনে অনেক বেশি কষ্ট, বিষণ্ণ, কিছু ভালো লাগে না, বিরক্ত, মেজাজ খিটখিটে থাকে, ভিতরে ভিতরে রাগ থাকে তার উপরে, কিন্তু সেগুলো প্রকাশ করতে পারে না। এগুলো হচ্ছে মেজাজ। মানুষ হিসেবে সে ভীতু, বরাবরই ভীতু, স্বভাবগত ভাবে সে ভীতু। লোকজনের সঙ্গে সে তার কষ্টের কথাগুলো সব প্রকাশ করতে পারে না, কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে না। ঝামেলা অশান্তি গন্ডগোলে সমস্ত হতে হতে পারে, ওগুলো সে একদমই পছন্দ করে না। সবার সঙ্গে মনের মিল দিয়ে চলতে চায়। লাইভটি শেয়ার করুন একটু।
লাইভটি শেয়ার করুন। আমি কেন বলি হোমিওপ্যাথি মানুষ শিখতে চায় না? হোমিওপ্যাথি হচ্ছে একটা বেকারত্ব ঘোচানোর রাস্তা। হোমিওপ্যাথি কেউ শিখতে চায় না। এটাকে বেকারত্ব ঘোচার, হ্যাঁ, বেকারত্ব ঘোচানোর একটা পথ বলে মনে করে সবাই। হোমিওপ্যাথি শিখতে চায় না। রাগ, মনের মধ্যে অসন্তুষ্ট কন্টিনিউ থাকে, একটানা থাকে, কিন্তু যদি তার স্বামী তার সঙ্গে একটু কথা বলে, ভালো ব্যবহার করে, আর কিচ্ছু থাকে না, আর কিছুই থাকে না। সে তো সেটাই চাচ্ছে, সে তো সেটাই চাচ্ছে, আর সেটাই যখন পাবে তখন সে খুশি। লাইভটা একটু শেয়ার করে দেবেন। কোনো খাবারই সহ্য করতে পারছে না, পেটে তার এমন খারাপ অবস্থা হয়ে গেছে, পেটে প্রচুর ভাপ হয়, পায়খানার সময় ফটফট ফটফট করে বাতাস বার হয়, প্রচুর বায়ু বার হয় এবং খুব দুর্গন্ধ। মল কখনো টকটক গন্ধ, কখনো দুর্গন্ধ, পচেটে দুর্গন্ধ, অধবায়ু নির্গত হয়, সেটাও খুব দুর্গন্ধ। তার মনে আনন্দ, ফুর্তি, খুশি এসব কিচ্ছু নেই। সে সমস্ত কাজকর্মগুলো খুব দ্রুত করে, সমস্ত কাজকর্মগুলো খুব দ্রুত করে, সমস্ত কাজকর্মগুলো দ্রুত করে, কথাবার্তা দ্রুত বলে, কথাবার্তা দ্রুত বলে এবং মিশুকে, কিন্তু ভীতু, কিন্তু ভীতু। এই ভয়ের কারণে সে তার মনের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারে না, যে যদি আবার ঝামেলা হয়, সে ঝামেলা, অশান্তি এগুলো একদমই পছন্দ করে না। সে সবার সঙ্গে মনের মিল দিয়ে, ভালোবাসা, স্নেহপূর্ণ আচরণের মধ্যে দিয়ে সে থাকতে চায়, এবং বিশেষ করে স্বামীর কাছ থেকে সে ওটা পেতে চায়। সেইটা না পাওয়াই হচ্ছে তার কাছে সব থেকে বেশি বেদনা, অসন্তুষ্ট, বিরক্ত, মনের কষ্ট, এই মনের মধ্যে প্রবল ভাবে রয়েছে। সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করলে সে খুব খুশি, ভালো, কিন্তু সবার ভালোবাসাতে তো তার আর মনের কষ্ট দূর হচ্ছে না। যার ভালোবাসা মূলত সে পেতে চায়, তাকে সে কাছে পাচ্ছে না। সকাল 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত কন্টিনিউ কাজে ব্যস্ত থাকছে। এই কেস আমার মনে হয়েছে, মানে সে যত জায়গায় স্পেশালিস্ট গুলোকে দেখিয়ে এসছে, বড় বড় হাসপাতাল, ডাক্তার, এই হোমিওপ্যাথি যদি সারাতে না পারতো, সে মারাই যেত। আমার একসময় মনে হয়েছিল যে ওর কি এইডস হলো নাকি, কিন্তু এইডস হবার মতনও তো কোনো পরিস্থিতি নেই। ভিডিআরএল টেস্ট করেছে, এইডস তো নেই। কেননা পাতলা পায়খানা এত বেশি পরিমাণে হতে ছিল যে সে আর বন্ধই করতে পারছিল না কোনোভাবে। শেষের দিকে সকালে একবার নিয়ে গিয়ে স্যালাইন দিয়ে নিয়ে আসতে হচ্ছে, রাত 12টায় আবার নিয়ে গিয়ে স্যালাইন দিয়ে নিয়ে আসতে হচ্ছে। কি কঠিন পরিস্থিতি! এখানে রোগ ও রুগী উভয়ের লক্ষণ রয়েছে। ইয়ার্নিং, অ্যাফেকশন, ডিজায়ার ফর, ডিসকন্টেন্টেড, রিজার্ভড, ডিসপ্লেজার, ডালকামারা। রিজার্ভড ডিসপ্লেজার, যদি রুগীর পিপাসা কম থাকে, পালস পালস দেওয়া যেতে পারে। হুম, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই মেডিসিন আপনারা খুব ব্যবহার করেন, প্রচুর ব্যবহার করেন, কিন্তু আপনারা রোগের উপর ব্যবহার করেন, রুগীর উপরে আপনারা কোনোদিন ব্যবহার করতে পারেননি বলে আমার ধারণা।
আপনারা রোগের উপর ব্যবহার করেন, কিন্তু রুগীর উপরে আপনারা ব্যবহার করতে পারেন না। এই জন্য আমার মনে হয়েছিল যে বাচ্চা অবস্থায় যদি এই মেডিসিনটি রুগীকে আরোগ্য করতে পারে, তাহলে সেই রুগী বড় হলে যায় কোথায়? সেই রুগীটি বড় হলে যায় কোথায়? সবাই থাকে আমাদের সাথে, আমাদের সমাজে, কিন্তু তাদেরকে চিনতে না পারার জন্য আমরা মিস করি, ফলে ভুল প্রেসক্রিপশন করে ফেলি। তা চলুন, আমি যে ওষুধটা দিয়েছি, পডো, ডাক্তার ওয়াহিদ বাবু বলছেন পডো, পডোফাইলাম নয়, মেডিসিনটা এসছে, একজনই ঠিক মাত্র ঠিক বলতে পেরেছেন। কংগ্রাচুলেশন ডাক্তার এমডি ফজলুর রহমান, কংগ্রাচুলেশন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক জবাব দেওয়ার জন্য। এটা ম্যাকগার্ভ, কেসটি ম্যাকগার্ভের। ম্যাকগার্ভ দিতে না পারলে এই রুগী পটলেই তুলতো। কোনো ওষুধে কাজ করছিল না, কিছুতে কাজ করছিল না, একেবারে অসহায় নিরুপায়। এখানে আপনি মানে সঠিক মেডিসিন দিতে না পারলে এই রুগীকে বাঁচানোই কঠিন হয়ে যেত। এটা ম্যাকগার্ভ, ম্যাকগার্ভের চিত্র এটা। ম্যাকগার্ভের প্রচুর পায়খানা হয়, পেটে ফাঁপ হয়, অম্বল হয়। এখন বয়স্ক ব্যক্তি তো, এই জন্য তার সেই সবুজ ছিবড়ি ছিবড়ি পুকুরের জলের উপরে ভাসমান শ্যাওলার মতো সবুজ থকথকে টকটক দুর্গন্ধপূর্ণ উদরময় নয়, তাই আমরা একে চিনতে পারছি না। এই জন্য আমরা একে চিনতে পারছি না। আমরা কি বয়স্কদেরও মল দেখে চিনবো? তাহলে ব্যক্তিত্বকে কি চিনতে পারবো না? এটা হলো ম্যাকগার্ভ। ম্যাকগার্ভ হচ্ছে অনাথ, অরফ্যান। ম্যাকগার্ভ হলো অনাথ, অরফ্যান। অরফ্যান ব্যক্তি কি চাই? অরফ্যান, অনাথ, সে ভালোবাসার কাঙাল, ভালোবাসা পাচ্ছে না, সে ভালোবাসা চাই, ভালোবাসা পাচ্ছে না। ভালোবাসা না পাওয়ার জন্যই তার মন ব্যাকুল হয়ে আছে, চঞ্চল হয়ে আছে, অসন্তুষ্ট, কষ্ট এবং বিরক্ত, খিটখিটে। মনের এই প্রভাব পড়েছে পেটে, মনের এই দুঃখ কষ্টর প্রভাব পেটে পড়ে তার উদরময় হয়েছে। এখানে মেইনটেনিং কজ বর্তমান রয়েছে প্রবল ভাবে, যার জন্য অ্যালোপ্যাথি ওষুধগুলো কিচ্ছু করতে পারেনি, কিছুই করতে পারেনি। কি ভয়ঙ্কর অবস্থা! ওটা হচ্ছে অরফ্যান। পালসি চেলা ব্যক্তি তো যে ভালোবাসবে তার ভালোবাসাই সে নেবে, যে ভালোবাসবে তার ভালোবাসাই নেবে, এবং ভালোবাসলেই সে খুশি, যে কারোর ভালোবাসাতে সে খুশি, যে কারোর ভালোবাসাতে সে খুশি। আর এখানে কি হচ্ছে? পালসি চেলা মিশুকে নয়, অমিশুকে। পালসি চেলা লাজুক, ভীতু। পালসি চেলার সমস্ত কাজকর্ম ধীরে করে, আর এই ব্যক্তি কি করলো? মিশুকে, কিন্তু ভীতু, এবং সমস্ত কাজ তাড়াতাড়ি করে, ব্যস্ত। মাংস পছন্দ,
কিন্তু পেটে মাংস পড়ার সাথে সাথে তার পায়খানা শুরু। কোনো খাবারই সহ্য হচ্ছে না এখন। এবং যত রকমের পরীক্ষা আছে, রক্ত পরীক্ষা, পেটের মধ্যে পরীক্ষা, এন্ডোস্কোপি, ইউএসজি, যা কিছু আছে, মল পরীক্ষা, সব শেষ, সবকিছু তো বলছে নর্মাল, তাহলে সারছে না কেন? কি করবেন? সঠিক চিকিৎসা দিতে না পারলে কিচ্ছু কাজ হবে না। হাতে পায়ে চলায় জ্বালা, মাথা গরম, চলুন। পালসের সাথে একটু পরে। এক্সেলেন্ট স্যার, ওয়াহিদ বাবু, এক্সেলেন্ট স্যার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগার জন্য। তো কেস তো প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর কেস রয়েছে। চলুন দেখি একটা আলোচনা করি। একটা রুগী, তার গিঁটে গিঁটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা। এই ব্যথার চিকিৎসার জন্য এসে তিনি অনেকদিন চিকিৎসা করেছেন এর আগে অন্যান্য জায়গাতে, ফিজিওথেরাপি করেছেন, মালিশ টালিশ যা কিছু আছে সবকিছু করেছেন। আমি ওটা প্রথম 200 দিয়ে শুরু করেছিলাম। 200 ডেলি 3টে করে মাত্রা, 200 ডেলি 3টে করে মাত্রা, 3 দিন খেতে দিয়েছিলাম, একদিনের মধ্যেই রেজাল্ট। তো 200 পটেন্সির ওষুধ সকালে দুপুরে রাতে 3টে করে মাত্রা 3 দিন খেতে দেওয়া হয়েছিল, একদিনের রেজাল্ট। তারপরেও খেতে দেওয়া হয়েছিল, এ আলাদা যুক্তি আছে। কেন খেতে দিলাম? আলাদা যুক্তি আছে। আমার পেশেন্টের কোনো সমস্যা হয়নি, পেশেন্ট ভালো আছে। তো গিটে গিটে ব্যথা, একজন পুরুষ মানুষ, তার সন্ধি বেদনা, দুই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এবং কাঁধে ব্যথা, আর এ ফ্যাক্টর পজিটিভ, এএসও টাইটার পজিটিভ, প্রচুর কষ্ট। এই সমস্ত রোগগুলো সাধারণত দেরি হয়। তবে তার আগে আমি আরেকটা বলি, ওই ডায়রিয়া রোগীর ব্যাপারটা নিয়ে। ডাক্তার কেন, না ডাক্তার হ্যানিম্যানই বলেছেন 3টি রোগ সারতে অনেক বেশি দেরি হয়। 3টে রোগ সারতে অনেক দেরি হয়, অর্গাননেই আছে। একটি হচ্ছে পুরাতন ডায়রিয়া, উদরময়। 2, পুরাতন মাথার যন্ত্রণা। 3, পুরাতন কানের পুঁজ। এই 3টি রোগ সারতে অনেক দেরি হয়। এবং ডাক্তার কেন্ট সাহেব হে ফিভার সম্বন্ধে বলেছেন, হে ফিভার আরোগ্য হতে কয়েকটি সিজন লাগে, সিজন। এইগুলি বলে কয়েকটি সিজন লাগে। 1 বছরে একটি সিজন, তাহলে কয়েকটি সিজন মানে কয়েক বছর লাগে। কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যে সঠিক ঔষধ প্রয়োগ করতে পারলে তেনারা যত বেশি সময় লাগার কথা বলেছেন তত বেশি সময় কিন্তু লাগছে না, তত বেশি সময় লাগছে না। তবে মেইনটেনিং কস্ট যদি বর্তমান থাকে তেমন সময় লেগে যাবে। আর মেইনটেনিং কজকে যদি আপনি উচ্ছেদ করে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারেন, অত সময় লাগে না, তার অনেক আগে এটা ঠিক হয়ে যায়। তা চলুন এবার আমি নেক্সট রোগীর কথা বলি। একজন পুরুষ রোগী, তার গিঁটে গিঁটে ব্যথা, এএসও টাইটার এবং আর এ ফ্যাক্টর পজিটিভ, সমস্ত গিঁটে গিঁটে ব্যথা, প্রচুর কষ্ট।
কেসটি ডিটেলস বলবো না সংক্ষিপ্ত বলবো? বলুন আপনারা, কি বলবো? সংক্ষিপ্ত বলবো, সকল কেসের সংক্ষিপ্ত বলবো না ডিটেলস বলবো? ঝটপট ঝটপট বলবেন, ঝটপট বলবেন। সকল কেসের সংক্ষিপ্ত বলবো না ডিটেলস বলবো? থ্যাংক ইউ ডাক্তার সরোয়ার জাহান, আপনার জন্যও অনেক অনেক দোয়া রইল। আমি যে কেস আলোচনা করছি, সকল কেসের সংক্ষিপ্ত কেস আলোচনা করব নাকি ডিটেলস আলোচনা করবো, একটু জানাবেন, তাড়াতাড়ি জানান। ডাক্তার সরোয়ার জাহান বলছেন ডিটেলস বলতে। আর কেউ, আর কেউ, আর কেউ একটু ঝটপট বলবেন, ঝটপট বলবেন, তাহলে আমি তাড়াতাড়ি কিছু কেস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ডাক্তার ফজলুর রহমান বলছেন ডিটেলস। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে ডিটেলস বলি। তো ওনার গিটি গিটি ব্যথা, তো ব্যথা বেদনার জন্য তো আর প্রথম দিকে আমাদের কাছে আসে না, অন্যান্য চিকিৎসা চলে। তো অন্যান্য চিকিৎসায় একটা আশা ভরসা থাকে, সেই ভরসায় বুক বেঁধে চিকিৎসা চলে। ইনিও তাই করেছেন। তো প্রথম প্রথম ব্যথা বেদনা তো নিশ্চয়ই কমবে, ওষুধ খেলেই কমবে। আর এই কমে যাওয়াটাই সাধারণ মানুষজন খুবই পছন্দ করেন। কিন্তু অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যে আপনি টের পেয়ে যাবেন যে রোগ শুরুর দিকে যখন অল্প ছিল, সেই রোগকে সারাতে হোমিওপ্যাথির উপর বিশ্বাস করতে পারে না। আর সেই রোগটা যখন পেকে ইনকিউরেবল স্টেটে চলে যায়, তখন হোমিওপ্যাথি সারার মানে সারাতে পারবে এই ভরসায় বিশ্বাসে এখন হোমিওপ্যাথিতে চলে আসে। হাই জনগণ, জনগণের এই চেতনা যে কবে ঘুরবে সেটা তারাই জানে। ঘুরবে না তো ভুগবে, পরিষ্কার কথা। চেতনা ঘুরবে না তো ভুগবে। তা চলুন, রুগী কষ্ট পাচ্ছে, তার গিটে গিটে ব্যথা যখন অনেক বেশি বেড়ে গেছে, আর চলতে পারছে না, চলিত শক্তি রহিত হয়ে গেছে, তখন একজনের মুখে শুনে আমার কাছে হাজির। বেচারার গিঁট গুলো ফুলে গেছে, মনে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড ভিতরে জমে গেছে, সঞ্চয় হতে শুরু করেছে, ফুলে গেছে অনেকটা। হ্যাঁ, পারকাশনে দেখছি ঢপ 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 করছে, তল 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 করছে। তো রুগী খুব দুর্বল, রুগী ভীষণ দুর্বল। সে এখন খুব ভয় পেয়ে গেছে, আর চলাফেরা করতে পারবে না, আর কাজকর্ম করতে পারবে না। তার ভবিষ্যৎ বহু কষ্ট, বহুত কষ্টের মধ্যে তার ভবিষ্যৎ চলবে। সারা জীবন সে প্রচুর পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম করেছে, সংসারের জন্য প্রচুর পরিশ্রম করেছে, সবার জন্য প্রচুর পরিশ্রম করেছে, অনেক ভারী বোঝা বওয়ার সে কাজকর্ম সবকিছু করেছে। প্রথম দিকে সে তেমন ভাবে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন তার চলিত শক্তি রহিত হয়ে গেছে, আর চলাফেরা করতে পারছে না, তখন ভালোভাবে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করার পরে প্রথম দিকে তো খুব ভালো ছিল, কিন্তু শেষের দিকে এসে ক্রমশ খারাপ হয়ে গেছে, আর ভালো হচ্ছে না। তখন একজনের মুখে শুনে আমার কাছে এসে হাজির। এখন তার ওই ব্যথাতে ঠান্ডা দিলে আরাম, ব্যথায় ঠান্ডা দিলে আরাম। শীতকালের দিকে রাত্রিবেলাতে এক ঘুমের পর তার গিটে গিটে যন্ত্রণা শুরু হয়ে যায়, আর থাকতে পারে না, বিশেষ করে দুই হাঁটুতে
যন্ত্রণা এত বেশি বেড়ে যায় পায়ের তলায় গোড়ালিতে, তার ব্যথা যন্ত্রণা এত বেশি বেড়ে যায় যে সে আর বিছানায় শুয়ে থাকতে পারে না। তখন সে ওঠে, উঠে খুব কষ্ট করে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে ট্যাঙ্কের ঠান্ডা জল ছেড়ে দেয় ওই হাঁটুর উপরে 2 পায়ে, বহুক্ষণ ধরে ভিজায়। ভিজিয়ে সে আরাম পায়। তারপরে সে আবার ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ পর, আপনার ওই ০.৫ ঘন্টা, ২০ মিনিট ০.৫ ঘন্টা পর যখন ঠান্ডাটা আস্তে আস্তে গরম হয়ে যায়, যন্ত্রণা আবার শুরু হয়ে যায়। বরফ দিলে ভীষণ আরাম পায়। বরফ দিলে জায়গাটা আস্তে 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 মানে বেশ ভালো লাগে। কিন্তু গরম সেঁক দিলে একদম সহ্য হয় না, সহ্য করতে পারে না। তো রুগী এখন ভীষণ ভয় হচ্ছে যে সে বিছানায় পড়ে যাবে। সে আর চলাফেরা করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। তার সংসার চলবে কি করে? ভবিষ্যৎ তার চলবে কি করে? সে তো বিছানায় পড়ে গেলে অনেক বেশি কষ্ট পাবে। তাছাড়া এই ব্যথা বেদনায় এখনই চলাফেরা করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। তাহলে আরো যখন বয়স বাড়বে তখন তো তার ব্যথা বেদনা আরো মানে বেশি হয়ে যাবে, আরো কষ্ট দেবে। তাহলে তার কতই না কষ্ট হবে। এই ভয়ে সে ভীষণভাবে আতঙ্কিত, ভীষণভাবে ভীত। এখন তার মেজাজ প্রচন্ড খিটখিটি, প্রচন্ড রাগী, প্রচন্ড সংবেদনশীল, সেনসিটিভ হয়ে গেছে, প্রচন্ড বিরক্ত হয়ে গেছে, প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠেছে। কারোর কথা ভালো লাগছে না, কারোর কথা তার পছন্দ হয় না। মনের সাথে কারোর কথার মিল না হলে প্রচন্ড রেগে যায়। প্রচন্ড রেগে গেলে প্রচন্ড খারাপ ভাবে সে রিয়াকশন করে, গালিগালাজ করে, খুব বাজেভাবে দুর্ব্যবহার করে, খুব বাজেভাবে। তো এই সমস্ত মানে গালিগালাজ করে, দুর্ব্যবহার করে, খুব বাজেভাবে কথাবার্তা বলে, এইগুলো করে। তো এইগুলো করার পর তার ভিতরের রাগের অস্তিত্ব থেকে যায় এবং চলে, তখন চলে। সেই অস্তিত্ব ভিতরে চলে। খানিকক্ষণ বকাবকি, গালিগালাজ, কর্কশ ভাষায় উল্টোপাল্টা বলার পরে সে চুপ হয়ে যায়। যখন চুপ হয়ে যায় তখন তার মন হয় বিষণ্ণ, নিরানন্দ, অখুশি। মানে রেগে যাওয়ার পরে মাথা ঠান্ডা হয়ে আসলেও তার রাগ যায় না, রাগ তার ভিতরে থাকে। সে খুব বিষণ্ণ হয়ে পড়ে, তার মনে কোনো আনন্দ ফুর্তি থাকে না, মনে কোনো খুশি থাকে না। এই রকমের একটা ব্যাপার। তা স্বভাবগতভাবে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে স্বভাবটা কেমন, আসলে ও বরাবরই খুব রাগী মানুষ, অল্পতেই রেগে যায় এবং যখনই রেগে যায় তখন খুব খুব বেশি রেগে যায় এবং রেগে গেলে অনেক তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে, গালিগালাজ করে, উল্টোপাল্টা যা-তা বলে এবং বরাবরই রেগে যাওয়ার পর তার ভিতরে অসন্তুষ্ট, আপনার মন মরা, আর কিছু ভালো লাগে না, নিরানন্দ, অখুশি, এইরকম ভাবটা বহুক্ষণ চলে। তখন তাকে যদি বোঝানো হয়, সান্ত্বনা দেওয়া হয়, শান্ত হওয়ার কথা বলা হয়, তাতেও কোনো কাজ হয় না। তার ভিতরে চলে। কিন্তু কোনো অনুশোচনাও হয় না, কোনো অনুশোচনাও থাকে না। যখন ঠান্ডা মাথা থাকে তখন সে অনেক বেশি কথা বলে, অনেক বেশি হাসি মজা করে, ঠাট্টা তামাশা করে, লোকজনের সঙ্গে অনেক বেশি মিশুকে। সুস্থ অবস্থাতে সংসারের জন্য প্রচুর কাজ করেছে, প্রচুর খেটেছে, সবার চাহিদা পূরণ করেছে। কিন্তু পরিবারের লোকজন যখন তার মতের অনুসারে না চলেছে, একটু উল্টোপাল্টা চলেছে বলে, মানে তার বিবেচনায় উল্টোপাল্টা চলেছে, তার পছন্দ হয়নি কোনো কথা, কোনো কাজ, কোনো আচরণ, তখন সে প্রচন্ড রেগে যায়, প্রচন্ড ক্ষেপে যায়। আর ক্ষেপে গেলেই তখন সে ওই বাজে আচরণ করে এবং মাথা ঠান্ডা হয়ে এলেও, মানে বাজে আচরণ করার পর সে যখন ওই গালিগালাজ, বকাবকি এগুলো বন্ধ করে দেয়, তখন সে চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না, বিষণ্ণ, মনমরা, মন খারাপ, এইরকম ভাবে চলতে থাকে। রোগী হিসাবে সে প্রচন্ড গরম কাতর,
গরম সহ্য হয় না, এবং ব্যথার জায়গাতেও গরম সহ্য হয় না। ঠান্ডা দিলে আরাম লাগে, ভীষণ আরাম ঠান্ডা দিলে। সারা শরীরে প্রচুর ঘাম হয়। জল পিপাসা স্বাভাবিক। পায়খানা মাঝে মাঝে শক্ত হয়, মাঝে মাঝে নরম হয়। পায়খানা মাঝে মাঝে শক্ত, মাঝে মাঝে নরম। শক্ত পায়খানা হলে অনেক আগে তার ওই মলদার মাঝে মাঝে ছিঁড়ে যেত এবং রক্ত বার হতো। এখন আর সেইগুলো হয় না। বিভিন্ন ধরনের ওষুধ খেতে 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 কখন পিসি ঠিক হয়ে গেছে, এখন সেইটা হয় না। কিন্তু মাঝে মাঝে পাতলা পায়খানা, মাঝে মাঝে শক্ত পায়খানা হয়। ঘাম প্রচুর সারা শরীরে, এবং ঘামের দুর্গন্ধ আছে। দুর্গন্ধ, মলেও দুর্গন্ধ হয়, অধোবায়ু নির্গত হয়, তাতেও দুর্গন্ধ। স্বভাবগতভাবে যা বললাম, সেই সাথে স্বভাবগতভাবে আরেকটা ব্যাপার রয়েছে যে সে প্রচুর কর্মঠ। সে কিন্তু অলস নয়, প্রচুর কর্মঠ। সবসময় কাজের মধ্যে থাকতে ভালো লাগে, এবং মাথা ঠান্ডা থাকলে খুব আনন্দ ফুর্তি, হাসি খুশি এগুলো করে। অনেক বেশি কথা বলে, সবার সঙ্গে মজা করে, হাসি ঠাট্টা তামাশা এগুলো করে। কি মেডিসিন? পেশেন্ট আর এ ফ্যাক্টর, এসো টাইটার নেগেটিভ। লাইভটি শেয়ার করুন, লাইভটি শেয়ার করুন। আমার আলোচনা আপনাদের ভালো লাগে না? যারা বোঝে তারা শোনে আমার আলোচনা, যারা বোঝে তারা শোনে, যারা বোঝে তারা খোঁজে, যারা বোঝে না তাদের ভালো লাগে না। যারা বোঝে না তাদের ভালো লাগে না, যারা বোঝে তারা খোঁজে। এটাই হলো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আর এখানে তার বাতের ব্যথা, ঠান্ডায় আরাম, প্রচুর ঘাম, সারা শরীরে ঘাম, গরম কাতর, ব্যাস এইটুকুর উপরেই হয়ে গেল মেডিসিন কালেকশন। বরফ দিলে আরাম, ঠান্ডা দিলে আরাম, ব্যাস হয়ে গেল। পিকুলিয়ার সিমটম তো এটা, তাই না? বরফ দিলে আরাম, ঠান্ডা দিলে আরাম। বরফের মধ্যে পা ডুবিয়ে রাখলে, মানে বরফ জলের ভিতরে পা ডুবিয়ে রাখলে খুব আরাম, খুব ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। লাইভটি শেয়ার করুন, একটু শেয়ার করে দেন। জনগণ যারা রয়েছেন আমার সাথে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্বন্ধে আপনারা সম্যক ধারণা নেন। কার হাতে আপনি আপনার চিকিৎসার দায়িত্ব দেবেন? একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের হাতে আপনার চিকিৎসার দায়িত্ব দেবেন। দেখবেন হোমিওপ্যাথি চিকিৎসায় কি মজা। আর যারা বোঝেন না, যারা এই সমস্ত কিছু বোঝেন না, ব্যক্তি স্বাতন্ত্রতা করতে জানো না, ব্যক্তি বোঝেন না, আপনার সেই সব চিকিৎসকের আন্ডারে আপনি চিকিৎসা করতে থাকবেন আর হোমিওপ্যাথির দুর্নাম করবেন। মানে মূর্খ লোকের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নয়, এক কথাই বলতে গেলে। হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে বিজ্ঞ লোকের জন্য, জ্ঞানী মানুষের জন্যই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। মূর্খ লোকদের জন্য, অযোগ্য মূর্খ লোকদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নয়। তো যে সমস্ত পাবলিক বোঝেন না হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি সম্বন্ধে, মানে হোমিওপ্যাথির অন্তত সিস্টেম সম্বন্ধে তাকে জানতে হবে। যদি না জানতে পারেন তাহলে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার স্বাদ বুঝতে পারবেন না।
হোমিওপ্যাথি চিকিৎসার স্বাদ তিনি পাবেন না, তিনি উল্টে হোমিওপ্যাথির বদনাম করবেন। এই জন্যই বলি যে মূর্খ লোকের জন্য হোমিওপ্যাথি নয়, হোমিওপ্যাথি হচ্ছে মানে জ্ঞানী লোকের জন্য। শিক্ষিত অশিক্ষিতর কথা আমি বলছি না, জ্ঞানী আর মূর্খ লোকের কথা বলছি। মানে শিক্ষিত হলেই যে সেই হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞানী হবে তা নয়। বোঝা গেল? তো আপনার শিক্ষিত লোকরা হোমিওপ্যাথি সম্বন্ধে না বুঝলে ভুগবে, একদম ভুগতে থাকবেন, কিচ্ছু করার নেই। বলুন কি ওষুধ, বলুন। উনি হচ্ছেন একজন মাতাল, যিনি এইসব কথা বলছেন উনি হচ্ছেন মাতাল। তো মাতালের সঙ্গে তো আমরা মাতলামি করব না। আগেই বললাম যে মানে প্রতিটা মানুষ তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করে। প্রতিটা ব্যক্তি সে তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করে, যার যেমন স্বভাব সে তেমন তো প্রতিক্রিয়া দেখাবে। তো ওনার স্বভাব হচ্ছে ওরকম, অতএব উনি ওই ধরনের মন্তব্য করেছেন। যার স্বভাব ভালো, আসলে এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। পরিবার থেকে তিনি ওই শিক্ষা পেয়েছেন, ছোট থেকে তিনি ওই শিক্ষা পেয়েছেন, তেনার মা বাবা ওই শিক্ষা দিয়ে তাকে বড় করেছেন, তার পরিবেশ তাকে ওই শিক্ষা দিয়ে বড় করেছেন। অতএব যার মধ্যে যে মাল আছে তার মধ্যে থেকে সেই মাল বার হচ্ছে, এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই। তো অভিনন্দন ডাক্তার রোজিনা মাসুমা। ডাক্তার রোজিনা মাসুমা সঠিক মেডিসিন বলেছেন। মেডিসিনটি হচ্ছে ক্যালি আয়োড। মেডিসিনটি হলো ক্যালি আয়োড। মেডিসিনটি হলো ক্যালি আয়োড। ক্যালি আয়োডের সকল সিমটম রয়েছে ক্যালি আয়োডের। ক্যালি আয়োডের সকল লক্ষণগুলোই রয়েছে। এবার আমি বলি, আমি তো কমেন্ট গুলো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, ওদিকে নজর দেওয়ার দরকার নেই, উনি কারোর দ্বারা প্ররোচিত হয়েছেন। আমাদের আমাদের আলোচনাকে উনি ডিস্টার্ব করতে চাইছেন, ওদিকে মনোযোগ দিতে হবে না। মূর্খ লোকের জন্য তো হোমিওপ্যাথি নয়। তো চলুন, ক্যালি আয়োড। ক্যালি আয়োডের ব্যাপারটা হচ্ছে গরম গরমে বৃদ্ধি হয়, ঠান্ডাতে আরাম হয়। ঠান্ডায় আরাম ক্যালি আয়োডে।
লিডাম পালের মতো, কিন্তু লিডাম পালের সঙ্গে একটুখানি ফারাক রয়েছে। আমরা আগে কি করতাম, যে কোনো ব্যথা বেদনাতে বরফ দিলে, ঠান্ডা দিলে আরাম হলেই আমরা লিডাম পাল প্রয়োগ করতাম। কিন্তু কোনো কোনো জায়গায় ভালো ফলাফল পেয়েছি এবং বেশিরভাগ জায়গাতেই আমরা ব্যর্থ হয়েছি। তখন আমরা গভীরে বুঝতাম না যে কেন লিডাম পালের সকল লক্ষণ বর্তমান থাকা সত্ত্বেও কেন ব্যর্থ হচ্ছে। তখন হতাশ হয়ে যেতে হয়। তো বিষয়টা হচ্ছে, আমরা প্রতিটা মেডিসিনের ব্যক্তিত্বকে তখন এত ভালো করে বুঝতাম না, এবং সেখানে শুধু মডালিটির উপরেই মেডিসিন দেওয়া হতো। ফলে কোনো কোনো জায়গায় আরাম হতো, কোনো কোনো জায়গায় হতো না। তো ক্যালি আয়োডে ব্যক্তি যখন সুস্থ থাকে, মাথা ঠান্ডা থাকে, ভালো থাকে, কষ্ট থাকে না, তখন সে অনেক বেশি কথা বলে লেখে শিশির মতো, এবং অনেক আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি এগুলো সবকিছু করে, ইয়ার্কি আড্ডা ঠাট্টা তামাশা সবকিছু করে। কিন্তু পিকুলিয়ার ব্যাপারটা হচ্ছে, সে হুট করে প্রচন্ড রেগে যায়। মানে কোনো কিছু মতের কোনো কিছুতে মতের মিল না হলে, মতের বিরোধিতা করলে, তার বিবেচনায় কোনো জিনিস ভুল হলে, কোনো চাল চলনে ভুল হলে, কোনো কিছুতে ভালো না লাগলে, কেউ বিরক্ত করলে হুট করে এত বেশি ক্রুদ্ধ হয়ে ওঠে, এবং ক্রুদ্ধ হয়ে উঠে খুব বাজেভাবে প্রতিক্রিয়া দেখায়, অত্যন্ত বাজেভাবে প্রতিক্রিয়া দেখায়। গালিগালাজ করা, জিনিসপত্র ভেঙে চুরে ফেলা, খুব দুর্ব্যবহার করে, নিষ্ঠুর ব্যবহার, দুর্ব্যবহার, এবং পরিবারের লোকজনের সাথে কারোর সঙ্গে তার মানে ভালো সম্পর্ক থাকে না, তার ভিতরে যে শালীনতা বোধ সেটা নষ্ট হয়ে যায়। তো এত কিছু খারাপ আচরণ করলো, খারাপ আচরণ করার পরে তো এক একজনের এক একটা প্রতিক্রিয়া থাকে, শেষটাতে ক্যালি আয়োডের কি হয়, বিষণ্ণ হয়ে পড়ে, নিরানন্দ হয়ে পড়ে। কেন্টের বইটি একটু দেখে নেবেন, মেট্রেমেটিকা। বিষণ্ণ হয়ে পড়ে, নিরানন্দ হয়ে পড়ে, অখুশি হয়ে পড়ে, এবং শেষে ভেঙে পড়ে, কেঁদে ফেলে, ক্রন্দন করে, আর অত্যন্ত উৎকণ্ঠিত, উত্তেজিত হয়ে পড়ে। সেই সঙ্গে সে কি করে, এরা যত বেশি উৎকণ্ঠিত উত্তেজিত হয়, তত বেশি চলাচল করতে পছন্দ করে। চলাচলের মধ্যে থাকলে এরা মানসিক দিক থেকে ভালো বোধ করে। কিন্তু পায়ে তো প্রচুর ব্যথা, গোড়ালির তলায় ব্যথা, দুই হাঁটুতে ব্যথা, যার জন্য সে হাঁটাচলা করতে পারছে না। হাঁটাচলা করা তার জন্য অনেক কঠিন, হাঁটাচলা সে করতে পারছে না, ফলে তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে। সেই সাথে সাথে ধাতুগতভাবে ক্যালি আয়োড হলো প্রচন্ড গরম কাতর। সে গরম একদমই সহ্য করতে পারে না, গরমে অত্যন্ত শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে, সারা শরীরে প্রচুর ঘাম, ঘামে দুর্গন্ধ, যেহেতু সিপিলিটিক অ্যান্টিসিপিলিটিক মায়াজিমের মেডিসিন, তাদের ভিতর থাকে একটা পচন ক্রিয়া। এই রোগী হচ্ছে অনেক বাচাল, অনেক বেশি কথা বলে, মজা করে করে কথা বলে, জেস্টিং, লকাসিটি জেস্টিং উইথ, নাকি জেস্টিং লকাসিটি উইথ, এরকম একটা রুব্রিক রয়েছে। অ্যামিউজমেন্ট ডিজায়ার, এগুলো রয়েছে। তার গ্ল্যান্ড আক্রমণের একটা প্রবণতা রয়েছে, যে কোনো গ্ল্যান্ডের আক্রমণের একটা প্রবণতা রয়েছে। এই ব্যক্তিদের মেজাজ হচ্ছে খুব কড়া, প্রচন্ড কড়া, নাক্স ভূমিকার মতো। নাক্স ভূমিকা কেউ বলেছেন মনে হচ্ছে, নাক্স ভূমিকার মতো, এই তো
ডাক্তার বিপ্লব শীল বলেছেন নাক্স ভূমিকা। ডাক্তার বিপ্লব শীল, আপনি নাক্স ভূমিকা বলেছেন, একদম নাক্স ভূমিকার মতো রিয়াকশন। কিন্তু নাক্স ভূমিকার রুগী অসুস্থ অবস্থায় শান্তভাবে চুপচাপ রিপোজ অ্যান্ড ট্রাঙ্কুইলিটিতে চলে যায়, রিপোজ অ্যান্ড ট্রাঙ্কুইলিটিতে চলে যায় এবং ডিস্টার্ব অ্যাভার্স টু বিং, ডিস্টার্ব চান না, অ্যাভারশন টু টক, অ্যাভারশন টু কনভারসেশন, স্পোকেন টু অ্যাভারশন, এইগুলো সব চলে আসে। তো এগুলোর সাথে কি হয়, নাক্সভ্রম ব্যক্তি, নাক্সভ্রমিকা ব্যক্তি ধীরে ধীরে কাজ করে, দ্রুত কাজ করে না। এবং নাক্সভ্রম ব্যক্তি হচ্ছে প্রচন্ড গম্ভীর, রিজার্ভ, চাপা স্বভাব, সে কথা কম বলে, অনেক গম্ভীর মানুষ, খুব কম কথা বলে। যদি অন্যরা অনেক বেশি প্রশ্ন করে, তার উত্তর দিতে নাক্সভূমিকার ব্যক্তি প্রচন্ড ভাবে রেগে যায়, অ্যাঙ্গার, অ্যান্সারিং ওয়েন অবলাইগড টু, অ্যাঙ্গার অ্যান্সারিং ওয়েন অবলাইগড টু, সে পছন্দ করে না, বেশি কথা বলতেও পছন্দ করে না, বেশি কথার জবাব দিতেও পছন্দ করে না। এই জন্য অনেক ব্যক্তি বলে, এক কথা দুইবার বললেই আমার ভীষণ রাগ ধরে যায়, এক কথা দুইবার আমার ভালো লাগে না শুনতে, একবার বলবো একবারই সবকিছু বুঝিয়ে দেবো, ব্যাস। সে প্রচন্ড খুঁতখুঁতে। কিন্তু রেগে গেলে ক্যালি আয়োড যে ধরনের আচরণ করেছে, সেম আচরণগুলো নাক্স ভূমিকাও করে। তাহলে ব্যক্তিত্বের জায়গা থেকে আলাদা হলো কিনা তাই বলেন। নাক্স ভূমিকা ব্যথা বেদনার জায়গাতে ঠান্ডা দিলে বৃদ্ধি, গরম স্যাঁক দিলে আরাম, গরম স্যাঁক দিলে আরাম। নাক্স ভূমিকা রেগে যাওয়ার পরে যখন তার মাথা ঠান্ডা হয়ে আসে, অর্থাৎ বকবকানি বন্ধ করে দিয়ে যখন চুপ হয়ে যায়, তখন সে বিষণ্ণ বা মনমরা এরকম ব্যাপারটা থাকে না, সে তার কাজের উপরে মনোনিবেশ করে। নাক্স ভূমিকার রাগ সে দীর্ঘস্থায়ীভাবে টেনে নিয়ে যায় না, সে তার কাজের মধ্যে মনোনিবেশ করে। তখন নাক্স ভূমিকা প্রচন্ড খুঁতখুঁতে, সে কাজগুলোকে পারফেকশনিস্ট ব্যক্তি, সে কাজগুলোকে অত্যন্ত নিখুঁত ভাবে করে তুলতে চায়। নাক্স ভূমিকা যেখানে বাস করে তার চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নিয়ে তার মাথা ব্যথা থাকে না। নাক্স ভূমিকার মাথা ব্যথা থাকে শুধুমাত্র তার যে কাজ, সেই কাজের এলিগেন্সির উপরে তার মাথা ব্যথা থাকে। কতটা সুন্দর ও নিখুঁত ভাবে সে কাজটিকে সম্পূর্ণ করতে পারছে, সেটাই হচ্ছে তার মাথা ব্যথা। চারিপাশ তার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অপরিষ্কার আছে ইত্যাদি, এসব ব্যাপারে নাক্স ভূমিকার কোনো মাথা ব্যথা থাকে না। নাক্সভম গম্ভীর, ক্যালিয়ায়োড বাচাল, নাক্সভম শীতকাতর, ক্যালিয়ায়োড গরম কাতর। নাক্সভম ব্যথা বেদনায় গরম সেঁক দিলে আরাম পায়, ক্যালিয়ায়োড ব্যথা বেদনায় ঠান্ডা দিলে আরাম পায়। নাক্স ভূমিকা ব্যথা বেদনায় নড়াচড়ায় বৃদ্ধি, ক্যালিয়ায়োডের ব্যথা বেদনায় সঞ্চালনে উপশম। বোঝা গেল? ডাক্তার বিপ্লব শীল, আপনার জায়গাটা ক্লিয়ার হলো কিনা? ডাক্তার বিপ্লব শীল, আপনার নাক্স ভূমিকা বুঝতে, মানে নাক্স ভূমিকাকে বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি আর আপনার ভুল হবে না। নাক্স ভূমিকা আর ক্যালিয়াইড, এ দুটো চিন্তা আপনার আর ভুল হবে না। আচ্ছা, তো চলুন আমি একটা
ছোট্ট একটা বিষয় বলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ ছোট্ট একটা ব্যাপার। গত সেমি আলোচনাতে, লাইভে আপনারা সবাই লক্ষ্য করেছিলেন হয়তো, আমার বাম চোখে লাল ছিল, লাল টকটকে ছিল। আমার বাসায় ফলের বাগান আছে, আমি এটা খুব পছন্দ করি। ফলের বাগান আমার খুব পছন্দের, এবং আমার একটা হবি, ছোটবেলা থেকেই আমার হবি। তো ধীরে 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 আমি সেটাকে পূর্ণ করতে মানে পূর্ণ করেছি, কিছুটা করেছি, এখনো বাকি আছে, হচ্ছে। তো আমার খুব ভালো লাগে। তো রবিবারটা আমি আমার ওই বাগান পরিচর্যার কাজে নিজেকে আমি নিয়োজিত করি। তো সেদিন একটা জায়গাতে উপুর হয়ে বসে, আমি মানে হ্যাট হয়ে বসে একটা কাজ করার জন্য সেখানে যে না বসেছি, আর গাছের পাতার ছায়াতে আমি অন্ধকার অন্ধকার লাগছিল, ভালো দেখতে পাইনি। তো সেখানে একটা কঞ্চি ছিল, বাঁশের কঞ্চি, চিকন কঞ্চি। তার মাথার ডগাটা ছিল আপনার ফাটা, সূচালো, তীক্ষ্ণ, ধারালো, এগুলো ছিল। তো আমি যে না এরকম হ্যাট হয়ে বসতে, মানে বসতে গেছি, আর অমনি চোখে জোরে খোঁচা লেগেছে এইখানে, এইখানটায়, মানে এই যে সাদা অংশ, কালো অংশের জাস্ট আগে সাদা অংশের এখানে ফুটে গেল। প্রচুর যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা, এবং অনেকটা গর্ত হয়ে গেল, কঞ্চি ওর মধ্যে ঢুকে গেল, কিন্তু সেটা কোনো অংশ ছিল না, ভেঙে যায়নি, বার হয়েছিল। আমি যখন তুলে নিলাম তখন ওটা বার হয়ে গেছিল। তো খোঁচা লাগলো, অনেকটা গর্ত হয়ে গেল, সেখানে রক্ত জমে গেল, এবং চারিপাশটা লাল রক্ত হয়ে গেল। খুব ব্যথা, এবং অনেকক্ষণ ধরে যন্ত্রণা করলো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ঠান্ডা জলের ঝাপটা খানিকক্ষণ দিতে থাকলাম। তো আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন, কিন্তু দেখুন, এখন কিন্তু আর কিছু নেই। আমার বিশ্বাস ছিল হোমিওপ্যাথির উপরে, যে হোমিওপ্যাথিতে আমার এটা ঠিক হয়ে যাবে, আমার অন্য ওষুধ লাগবে না। আমি যদি অন্য প্যাথিতে যেতাম, আমার অনেক সমস্যা বেড়ে যাবার আমার ভয় ছিল। কেননা ওখানে ছিঁড়ে গেছি, সেখানে সেখান থেকে রক্ত বার হয়েছি, রক্ত জমে আছে, অনেকটা গর্ত হয়ে গেছে। এখন সেখানে কি দিতে কি কি দেবে তার ঠিক নেই। চোখ ফুলে গেছে, চারিপাশটা লাল হয়ে গেছে, এগুলো খুব যন্ত্রণা, মাথার মধ্যেও যন্ত্রণা, সবকিছু। আমি সাথে সাথে আর্নিকা মুন্টানে খেয়েছিলাম। এখন আর এটা আমি খাইনি, কেন? আমার মধ্যে কোনো ভয়ের সঞ্চার হয়নি, কোনো ভয় হয়নি। আমার বিশ্বাস ছিল এটা ঠিক হয়ে যাবে। শুধু আমার যে পিপুলের জায়গাতে এটা আঘাতটা লাগেনি, এটাই আমার সৌভাগ্য। পিপুলি জায়গাতে লাগলে হয়তো সেটা ফেটে গেলে তো আর সারবে না। আমি আর্নিকা মন্টেনা এবং লিডাম্পাল দুটো মেডিসিন একদিন পর পর অল্টারনেট করে খেয়েছি। আমার 5-6 দিন লেগেছিল এটা ঠিক হতে। এবং যারা যারা আমার চোখ দেখেছিল, তারা প্রত্যেকেই ভয় পেয়ে গিয়েছিল, এবং প্রত্যেকেই আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে একজন আই স্পেশালিস্টের কাছে যেতে। তাই আমি বললাম, না, আই স্পেশালিস্টের কাছে গেলে আমার এই সমস্যা আরো অন্য কিছু হয়ে যেতে পারে, আমি যাব না। আমি আমার ওষুধের উপরে থাকবো, আমার বিশ্বাস আছে। আমি এর আগে অনেক রুগীকে দেখেছি। এইখানে আর্নিকা দেবো না লিডাম দেবো, যেহেতু রক্ত জমে আছে এবং চোখটা লাল টকটক হয়ে গেছে, একদম পিওর লাল টকটকে হয়ে গেছে, সেই সঙ্গে ফুলে গেছে, ব্যথা, যন্ত্রণা হচ্ছে। তো সেইখানে আপনারা আর্নিকা দেবেন না লিডাম দেবেন, এই বিবেচনায় আপনাদের দাঁড়িয়ে থাকার কোনো, অপেক্ষা করার কোনো দরকার নেই। আপনারা দেখবেন শরীরের যে কোনো জায়গাতে, আমি বলছি যে কোনো জায়গাতে আঘাত লাগার পরে, চোখে হোক, হাতে হোক, পায়ে হোক, আপনার শরীরে যে কোনো জায়গাতে হোক না কেন, আঘাত লাগার পরে যেখানে একাইমোসিস হয়, অর্থাৎ রক্ত জমে যায়, কালসিটি পড়ে যায়, সেইখানে
আর্নিকা, মন্টানা এবং লিডাম পাল আপনারা অল্টারনেট করে দেবেন একদিন পর পর। আজকে আর্নিকা, কাল লিডাম, পরের দিন আর্নিকা, পরের দিন লিডাম। আর দ্বিতীয় কোনো মেডিসিন লাগবে না ওই জায়গাটা ঠিক হতে। এগুলো টিপস। এবং ম্যাক্সিমাম পেশেন্ট আপনার রিকভারি হয়ে যাবে উইদিন 1 উইক। মানে ম্যাক্সিমাম পেশেন্ট আপনার এই দুটোতে রিকভারি হয়ে যাবে। তবে যে জায়গাতে গুরুতর আঘাত লাগার পরে পেশেন্টের অবস্থা গুরুতর হয়ে যায়, অর্থাৎ প্রচুর দুর্বল হয়ে পড়ে, যেমন কার অ্যাক্সিডেন্ট, গাছে থেকে পড়ে যাওয়া, বা বড় একটা কোনো আঘাত লাগা, এই রকম জায়গা থেকে যখন রুগী কোলাপস হয়ে যায় অথবা ফেন্ট হয়ে যায়, ফেন্ট হচ্ছে বিছানা ছেড়ে আর উঠতে পারছে না, কোলাপ হচ্ছে আরো দুর্বল হয়ে পড়া, একেবারে দুর্বল হয়ে পড়া। যদি এই রকমের অবস্থা হয়, যেখানে আঘাত লেগে রক্তস্রাব হয়েছে অথবা রক্ত জমে আছে, পেশেন্ট অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, কি মেডিসিন দেবেন বলুন? টিপস, কয়েকটি টিপস নিয়ে আলোচনা করি। কি মেডিসিন দেবেন বলুন? কি মেডিসিন দেবেন? দুর্দান্ত রেজাল্ট দেবে। সেইখানে যদি আপনি আর্নিকা দেন, সময় নষ্ট হবে। লিডাম পাল দেন, সময় নষ্ট হবে। না, চায়নাতে হবে না। চায়নাতে কেমন করে হবে? আঘাত লাগার পর পরেই একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে কিছু ব্লিডিং হয়ে গেছে, রোগী এখন ভীষণ দুর্বল, ফেইন্ট হয়ে গেছে। চায়না হচ্ছে রক্তস্রাবের পরবর্তী কুফল। চায়নার কাজ হলো রক্তস্রাবের পরবর্তী কুফলের উপরে, যেখানে শরীর দুর্বল হয়ে পড়বে, রক্তহীনতা দেখা গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কানের মধ্যে ভঁ ভঁ করে শব্দ হচ্ছে, চোখে ঝাপসা দেখছি, কম দেখছি ইত্যাদি, সেইখানে চায়না। কিন্তু এ তো তাৎক্ষণিক ভাবে, এখনই আপনাকে চিকিৎসা দিতে হবে, অ্যাকোনাইট নয়। এক্সাক্ট মেডিসিনটি অ্যাকোনাইট নয়। কেন ওই সময় পেশেন্টের মধ্যে ভয় ব্যাপারটা আছে কিনা তা তো আমরা বুঝতে পারছি না, তার মধ্যে অস্থিরতা তো নেই, সে তো চুপচাপ শান্তভাবে এখন দুর্বল হয়ে পড়ে আছে। মেডিসিন হচ্ছে সালফিউরিক অ্যাসিড। মেডিসিন হলো সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড সাল। কে লিখেছেন? ডাক্তার সুশীল কর্মকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক ঠিক ঠিক, আমি খেয়াল করিনি। মেডিসিন হলো সালফিউরিক অ্যাসিড। মেডিসিন হলো সালফিউরিক অ্যাসিড, ওইখানে সালফিউরিক অ্যাসিড দিতে হবে। কিন্তু যেখানে আঘাত লাগার পরে, আঘাত লেগেছে, মাথার মধ্যে আঘাত লেগেছে বা বডির মধ্যে আঘাত লেগেছে, এখন সেই আঘাত লাগার ফলে পেশেন্ট ভয় পেয়ে গেছে যে কি জানি মরে যাব নাকি, মাথার মধ্যে আঘাত লেগেছে, বমি বমি ভাব হচ্ছে, হ্যাঁ বমি হয়ে যেতে পারে, মাথার মধ্যে কি রক্তক্ষরণ হলো। মানে আমরা বুঝি, যারা একটু এ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা বোঝে যে রক্তক্ষরণের ব্যাপার স্যাপার, এগুলো বোঝে। কিন্তু অনেকেই তো আছে যারা এগুলো বোঝে না। তো তাদের চেহারাতে আপনি কি দেখতে পাবেন, মানে তারা কিন্তু ফেন্ট হয়ে যায়নি বা কোলাপসে যায়নি, তাদের জ্ঞান রয়েছে, তারা আপনার সঙ্গে কথাও বলছে, বসে আছে, কিন্তু চোখে মুখে দেখছেন যে ভয় পেয়ে গেছে। এখন সে ভয় পাচ্ছে মরে যাবে না তো, গুরুতর আঘাত লাগেনি তো, মরে যাবে না তো, তখন সে তাড়াতাড়ি চিকিৎসার আন্ডারে যেতে চাইছে, তাড়াতাড়ি চিকিৎসার আন্ডারে যেতে চাইছে। মেডিসিন অ্যাকোনাইট, পিপ্লবসিল,
অ্যাবসলিউটলি রাইট, সঠিক মেডিসিন, একদম। ডাক্তার ভবতোষ, না তো, ব্রহ্মানন্দ দাশগুপ্ত, ডক্টর ব্রহ্মানন্দ দাশগুপ্ত, অ্যাকোনাইট, একদম, এটা অ্যাকোনাইট। কিন্তু যদি চারিপাশের লোকজন ছুটে আসে, চারিপাশের লোকজন ছুটে আসে, আঘাত লেগেছে, পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, চারিপাশের লোকজন ছুটে এসে তাকে সাহায্য করছে, তাকে তুলছে, জল দিচ্ছে, যেখানে আঘাত লেগেছে সেখানে জল দিচ্ছে, দেখছে যে কি হয়েছে, সে নিজে থেকেই বলছে না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আপনারা ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। মেডিসিনটা কি? আপনারা ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। না না, তবু একটু জল দিতে হবে। জল দিচ্ছে, হ্যাঁ ভালোই লাগছে। একটু ডাক্তারখানায় যেতে হবে। হ্যাঁ যেতে হবে। কোনো অসুবিধা? না 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 না, কোনো অসুবিধা নেই, ওই একটু লেগেছে। অথচ তার ভালোই লেগেছে, তার ভালোই লেগেছে, কিন্তু না ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে মেডিসিনটা কি? এইখানে ব্যাপারটা বুঝুন। ব্যাপারটা হলো, তার কিন্তু আসলে লেগেছে, তার কিন্তু লেগেছে, সবাই দেখেছে যে লেগেছে, জায়গাটা ফুলে গেছে এবং ভালোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওখানে তার অনেক ব্যথা করছে, এই সবগুলোকে সে সহ্য করছে। আপনারা মেডিসিনটা এবার বলে দিতে পারবেন, সব সব যন্ত্রণাকে, ব্যথাকে সে সহ্য করছে, সহ্য করে ভিতরে ভিতরে তার কষ্টও হচ্ছে, তো সে যন্ত্রণাও অনুভব করছে, কিন্তু তারপরও সে এমন একটা আচরণ দেখাচ্ছে যে, যে আচরণের মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে না, তার এই আঘাতে তেমন কিছু হয়নি, সে ঠিক আছে, একদম ওকে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরে ভিতরে সে সব চাপ সহ্য করছে, সমস্ত চাপ সে ভিতরে ভিতরে সহ্য করছে। এইখানে আপনারা মেডিসিন দেবেন দুটো, এগুলো হচ্ছে ইমার্জেন্সি ব্যাপার, এইখানে মেডিসিন দেবেন দুটো। আপনাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক নানান কিছু সৃষ্টি হতে পারে, সেটা আপনারা করেন গা, আমার কিছু যায় আসে না। বিষয়টা হচ্ছে পেশেন্টকে আগে ঠিক করতে হবে। ওইখানে আপনি তাৎক্ষণিকভাবে আধ ঘন্টা ধরে কেস টেকিং করার সময় নেই, আপনি মেডিসিন দুটো দেন, আর্নিকা মন্টেনা এবং আধ ঘন্টা পর পর অল্টারনেট, আর্নিকা মন্টেনা স্ট্রামোনিয়াম, আর্নিকা মন্টেনা স্ট্রামোনিয়াম, দুটো, আর্নিকা মন্টেনা আর স্ট্রামোনিয়াম অল্টারনেট করে দেবেন। আপনার ওই পেশেন্ট একটাও ফেল হবে না, আপনি দেখে নেবেন। এখানে অনেকেই এই বিষয়গুলোকে অনেক রকম ভাবেই দেখবেন, অনেক রকম ভাবে ভাববেন, অনেক রকম ভাবে মতামত করবেন, যা খুশি করুন, কিন্তু বিতর্ক সৃষ্টি করলে তাকে সমাধানটা দিতে হবে। যদি কেউ বিতর্ক সৃষ্টি করেন, স্বাগত, আমি তার কাছে শিখবো, কিন্তু সমাধান দিতে হবে, সমাধান দিতে হবে। সমাধান না দিয়ে বিতর্ক সৃষ্টি করলে চলবে না। স্ট্র্যামো কেন? স্ট্র্যামো হচ্ছে এইখানে অ্যাফেক্টেশন করছে, অ্যাফেক্টেশন করছে, রুগীটা পুরোটাই অ্যাফেক্টেশন করছে। কেন না, সে যে মানে অহংকারী ব্যক্তিটা হচ্ছে অহংকারী, ইগোইস্টিক পারসন, ইগোইস্টিক পারসন,
সে অ্যাফেক্টেশন করছে, সে ভীতু, ভয়টাকে সে চেপে রাখছে, ভিতরে দমন করে রাখছে। আঘাত লেগেছে, আঘাত লাগার পরে মানুষের যে আঘাতজনিত একটা দুর্বলতা প্রকাশ করা, সেটাকে সে প্রকাশ না করে চেপে রাখছে, দিয়ে সে তার ভালো অবস্থাটা, সাহসী অবস্থাটা দেখাতে চাইছে। এটা হলো অ্যাফেক্টেশন। আর এই সাহস, সাহস যে দেখাচ্ছে, এই যে সাহস দেখাচ্ছে, এই সাহস দেখাচ্ছে কেন? সাহস, সাহসের মধ্য দিয়ে ইগোটিজমকে খুশি করছে। সাহসের দ্বারা, অ্যাফেক্টেশন দ্বারা ইগোটিজমকে খুশি করছে। পেশেন্ট হচ্ছে ইগোইস্টিক, অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন অ্যান্ড ইগোটিজম। এমার্জেন্সি নোজ নো ল, দুটোতেই ইগোটিজম, একদম দুটোতেই ইগোটিজম। দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট ঠিক হয়ে যাবে, ম্যাক্সিমাম পেশেন্ট ঠিক হয়ে যাবে, কোন রকম জটিলতা আসবে না। তো আজকে এ পর্যন্ত থাক। আজকে এ পর্যন্তই থাক। পেশেন্টকে চিনবেন, আপনারা সর্বদাই পেশেন্টকে চিনবেন, পেশেন্টকে চিনতে হবে। পেশেন্টকে চিনতে ভুল করলে মেডিসিন ভুল হবে। পেশেন্টকে চিনতে গেলে পেশেন্টের কথাবার্তা, পেশেন্টের আচার আচরণ, তার কথাবার্তা বলার ঢং, তার চাহনি, তার অসুস্থ অবস্থায় প্রতিক্রিয়া, এই অনেক কিছুকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করে এই ব্যক্তিটা কে, তখন সেই স্বতন্ত্রতা আপনাকে বার করতে হবে, সেইটাই হচ্ছে পেশেন্ট। আর এটা করতে গেলে যেটা সবার আগে প্রয়োজন তা হলো ওই প্রতিটা ব্যক্তির ব্যক্তিত্বকে চেনা। সেটা চিনতে গেলে প্রতিটা ওষুধই হচ্ছে এক একটা ব্যক্তি। তো ওষুধের পুরো জার্নি, ওষুধের প্রধান প্রধান বৈশিষ্ট্যকে আপনাকে জানতে হবে। আমাদের রেপার্টারিতে এবং মেডিকায় যতগুলো লক্ষণ লেখা থাকে, সমস্ত লক্ষণ প্র্যাকটিক্যাল লক্ষণ নয়। বিশেষ করে প্র্যাকটিক্যাল লক্ষণগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। প্র্যাকটিক্যাল লক্ষণগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে, প্র্যাকটিক্যাল রুব্রিকের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, দিয়ে তার সদৃশ ব্যক্তিত্বকে চিহ্নিত করতে চেষ্টা করতে হবে। এইভাবে একটু একটু করে ব্যক্তি স্বাতন্ত্রতা তৈরি করতে চেষ্টা করতে হবে। তাহলেই আমরা ব্যক্তি স্বাতন্ত্রতা করতে পারবো এবং পেশেন্টের ওষুধ দিতে পারবো। সেইটাই হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এগুলোতে যে কি রেজাল্ট, আমার সঙ্গে কিছু পেশেন্ট রয়েছে, এই চিকিৎসক রয়েছেন, তারা মানে ইদানিং কেসের ফলাফল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি মানে রেজাল্ট। প্রত্যেকটা পেশেন্টের পজিটিভ রেজাল্ট, প্রত্যেকটা পেশেন্টের পজিটিভ রেজাল্ট এখন, মানে দুর্দান্ত। তো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা কেউ যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার
মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করবেন। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা সেখান থেকে এই ভিডিও দেখতে পারবেন। আরো অনেক ভিডিও সেখানে রয়েছে, সেগুলো দেখতে পারবেন এবং আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আপনাদের হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দেবেন। অরিজিনাল হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে সাধারণ লোকের ধারণা না আসলে, শুধু চিকিৎসকের ধারণা আসলে চিকিৎসক চিকিৎসা করার কোনো সুযোগ পাবেন না। এই জন্য হোমিওপ্যাথির চিকিৎসা নিতে গেলে চিকিৎসক এবং যে রুগী তাকেও হোমিওপ্যাথি সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে, তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা করাটা একটু সহজ হবে। থ্যাংক ইউ ডাক্তার রোজিনা মাসুমা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো লাগার জন্য। ডাক্তার ফজলুর রহমান, খুব সুন্দর আলোচনা হয়েছে। হোমিওপ্যাথিতে অনেক বিকৃতিকল বই রয়েছে, অনেক বিকৃতি বই রয়েছে। আপনার আলোচনা শুনে আমার চোখ খুলে গেছে। ধন্যবাদ আপনাকে, আপনার উপকৃত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা উপকৃত হচ্ছেন আমার আলোচনা শুনে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাক্তার ব্রহ্মানন্দ দাশগুপ্ত, দাস মহাপাত্র, সরি আমি ভুল বলছিলাম, দাস মহাপাত্র, তিনি বলছেন স্যার আপনার ক্লাস ফলো করি। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসাধারণ আলোচনা। লাস্টে আর একটা একটুখানি বলি, ছোট্ট একটু বলে শেষ করব। এটা বলবো মনে করেছিলাম কিন্তু ভুলে গেছি। আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছেন একজন চিকিৎসক, তার আত্মীয় ব্লাড সুগারে ভুগছিলেন, সুগার অনেক হাই, তিনি ইনসুলিন নিচ্ছেন, তিনি হয়তো আছেনও এখনো আমাদের লাইভে হয়তো আছেন। তো তেনাকে সাড়া দেওয়ার দরকার নেই, আমি পেশেন্টটাকে চেনাতে চাইছি না। তো তার এই সুগারের সাথে সাথে পায়ের তলায় একটা ক্ষত হয়েছিল, ছবিগুলো সব আমার কাছে রয়েছে, তিনি নিয়মিতভাবে ছবির আপডেট দেন। সেই ক্ষত দীর্ঘদিন ধরে ভালো করতে পারছিলেন না। থাম প্যাডের উপর আপনার ক্ষতটা হয়েছিল পায়ের তলায়, এবং একটা গোলাকার ক্ষত হয়ে ভিতরের দিকে গভীরে চলে যাচ্ছিল, একদম গভীরে, যেখান থেকে পাতলা আঠালো রস বার হচ্ছিল। যে ক্ষতটাকে দেখলে আমরা ক্লাসিক্যাল হিসেবে যারা মানে মাইন্ড সিমটমকে আমরা বুঝি না, শুধু ফিজিক্যাল সিমটমকে অনেক বেশি বুঝি, তারা এটাকে এক চান্সে ক্যালিবাইক্রম দিয়ে দেবেন, এক চান্সে। কিন্তু না, পেশেন্টের ট্রিটমেন্ট দিতে হবে, ডিজিজের নয়। যদি ক্যালিবাইক্রমের এই ধরনের ক্ষতের সঙ্গে ব্যক্তি ক্যালিবাইক্রম হতো তাহলে তো সোনায় সোহাগা। তো ওই ব্যক্তির এই ঘা শুকাতে পারছিলেন না, তিনি ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছিলেন যে এই ক্ষত থেকে ক্যান্সার হয়ে যাবে এবং তিনি মারা যাবেন। যেহেতু অনেক ভালো স্পেশালিস্টের কাছে অনেক ভালো চিকিৎসা নেবার পরেও এটাকে সারাতে তিনি সক্ষম হচ্ছেন না, এটা আরোগ্য হচ্ছে না, তিনি ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছিলেন। এই সমস্যার ব্যাপারে তিনি বারবার কমপ্লেন করেন, বারবার জানান আমাকে। তো প্রতি কয়েকদিন পরপরই, মানে 3 দিন 3 দিন পরপরই শুধু আপনার দিয়ে চলে যাচ্ছেন, আপনার আপডেট দিয়ে যাচ্ছেন, প্রচুর ছবি পাঠান এবং পরিস্থিতি আমাকে জানান। ট্রিটমেন্ট চলছে, এখনো মাস দেড়েক কমপ্লিট হয়নি।
1.5 মাস হয়নি, 1 মাস সামথিং, কয়েকদিন হবে হয়তো। তো ক্ষত 98% রিকভার। শুধুমাত্র মানে ভিতরের যে গর্ত ছিল সেগুলো মাংস পূরণ হয়ে গেছে। মাংস পূরণ হয়ে মানে এপি ডার্মাল যে সারফেসটা রয়েছে, শুধু ওই স্কার টিস্যু তৈরি হয়ে ক্ষতটাকে সমাপ্ত করে দেওয়াটাই হচ্ছে এখন বাকি। বাকি সব কমপ্লিট, যেটা অনেক দিন থেকে করতে পারছিলেন না। ব্যক্তি হচ্ছে প্রচন্ড রসিক, প্রচন্ড আমোদ প্রমোদ প্রিয়। তিনি হচ্ছেন একজন টিচার, স্কুল টিচার, খুব আমোদ প্রমোদ প্রিয়। তিনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন এবং খুব হাসি খুশি, বন্ধুদের সঙ্গে খুব মজা করেন, খুব ভিভাচিয়াস, এবং কোনো কিছু খাবার তিনি বন্ধ করতেন না। আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে, আমার আন্ডারে নেওয়ার পরে কিছু খাবার নিষেধ করা হয়েছিল, সেইগুলো বন্ধ রেখে আমি আমার ট্রিটমেন্ট দিয়েছি। সবসময় আমোদ প্রমোদ পছন্দ করে, হাসি খুশি, শরীরটা বেশ মানে হৃষ্টপুষ্ট, শরীরে প্রচুর শক্তি, এবং অনেক বেশি কথা বলতে পছন্দ করেন, কিন্তু মানুষকে খুব সম্মান করেন। আমাকে অনেক সম্মান দিয়ে তিনি কথা বলেন। একজন স্কুল টিচার, অনেক দূরের, মানে ফোনের মাধ্যমেই রুগীটাকে দেখা। কি মিরাকেল রেজাল্ট! মেডিসিন কি বলুন, রুগী অনেক বেশি কথা বলেন, অনেক বেশি আমোদ প্রমোদ প্রিয়, খুব মিশুকে, এবং ডিটেলস অনেক কথা বলেন, সবকিছু বলেন। বন্ধুদের সঙ্গে খুব ইয়ার্কি আড্ডা সবকিছু হয়। শরীরে প্রচুর শক্তি, প্রচুর কথা বলে, প্রচুর মানে আমোদ প্রমোদ প্রিয়, বেড়াতে পছন্দ করে, আপনার ঘন ঘন পিকনিক করেন, মজা করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন, হাসি মজা ঠাট্টা তামাশা সব খুবই ভালো লাগে। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানে শেষ করব। আমি পেশেন্টকে ল্যাকেসিস দিয়েছি, ভিভাসিয়াস ল্যামেন্টিং পেন উইথ দা, না, ভিভাসিয়াস ল্যামেন্টিং পেন উইথ দা loquacity, changing quickly from one subject to another, communicative, amusement, desire, witty, হ্যাঁ, এইগুলো। ক্যালিসাল্ট নয়, ল্যাকেসিস, ল্যাকেসিস দুর্দান্ত। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। পরবর্তী লাইভ আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।